পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী মানেই তো মানে একটা বিশেষ রাজনৈতিক স্টাইল, তাই না? একদমই তাই। কিন্তু সম্প্রতি মুসলিম ভোট নিয়ে ওর একটা মন্তব্য। বলা ভালো একটা ব্যাখ্যা পুরো খেলাটাকেই যেন একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। উনি ঠিক কি বললেন, আর তার চেয়েও বড় প্রশ্ন, কেন এখন এই কথাটা বলছেন? ঠিক, কারণ রাজনীতির আসল খেলাটা তো শুধু কথায় থাকে না, থাকে কথার সময় আর বলার ধরনের উপর। আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে সেটাকে ভিত্তি করে আমরা আজ এই বিষয়টার গভীরে ঢোকার চেষ্টা করব। শুভেন্দু অধিকারীর এই আপাতদৃষ্টিতে ছোট্ট একটা মন্তব্যের পেছনে কি পশ্চিমবঙ্গ বিজেপির রণকৌশলে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে? আর এখানেই তো আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটা তৈরি হচ্ছে। একজন নেতা যখন বলেন তিনি মুসলিম ভোট চান না, আর যখন বলেন তিনি ভোট পান না, এই দুটো কথার মধ্যে তো বিরাট তফাৎ। আকাশ পাতাল তফাৎ। চলুন এই শব্দ বদলানোর রাজনীতির খেলাটা একটু বোঝার চেষ্টা করা যাক। তাহলে শুরু করা যাক ওর সেই নির্দিষ্ট মন্তব্যটা দিয়ে, কারণ আমার মনে হয় প্রত্যেকটা শব্দ এখানে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে বলেছেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু হঠাৎ করে বলা কোনো কথা নয়। না না, মাসখানেক আগে শ্রীরামপুরের একটা সভাতেও তিনি হুবহু একই কথা বলেছিলেন। তার মানে এটা একটা ভেবে চিনতে বলা অবস্থান। এখানেই তো আসল কৌশলটা লুকিয়ে আছে। দেখুন, ভোট চাই না এই কথাটা শুনলে কি মনে হয়? একটা ঔদ্ধত্য, তাই না? হ্যাঁ, একটা প্রত্যাখ্যানের সুর, যেন ইচ্ছে করে দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। একদম। কিন্তু যখন উনি বলছেন ভোট পাই না, তখন উনি কিন্তু একটা ফ্যাক্ট সামনে রাখছেন। উনি বলছেন, দেখুন এটাই পরিসংখ্যান, এটাই সত্যি। ও আচ্ছা, মানে এটা একটা বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, নিজেকে একজন বাস্তববাদী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা, যিনি তর্কে না গিয়ে তথ্য তুলে ধরছেন। ঠিক। আর এই তথ্যটাও তো নতুন কিছু নয়। প্রতিবেদনে তো বলাই হয়েছে 2019, 2021, এমনকি এই 2024-এর নির্বাচনেও বিজেপি 1%-এরও কম মুসলিম ভোট পেয়েছে। হ্যাঁ, তার মানে উনি একটা প্রতিষ্ঠিত সত্যিকে নিজের মতো করে ব্যবহার করছেন। এটা কোনো অভিযোগ নয়, এটা একটা পরিসংখ্যানগত স্বীকারোক্তি। আর এই স্বীকারোক্তির মধ্যে দিয়েই উনি কিন্তু বলটা অন্যের কোর্টে ঠেলে দিচ্ছেন। চাই না বললে দায়টা ওর, কিন্তু পাই না বললে দায়টা যেন ভোটারদের। উনি বলছেন, আমি তো দরজা খোলা রেখেছি, কিন্তু আপনারা আসছেন না। এক্স্যাক্টলি। এটা ওর আগের যে একটা আগ্রাসী ভাবমূর্তি ছিল, সেখান থেকে একটা বড় সড় কৌশলগত পরিবর্তন। কিন্তু গল্পটা তো এখানেই শেষ হচ্ছে না। এর সাথে উনি আরও একটা অংশ জুড়ে দিয়েছেন, যেটা আলোচনাকে আরও জটিল করে তুলেছে। উনি স্পষ্ট করেছেন যে ওর বিরোধিতাটা নাকি সমস্ত মুসলিমদের বিরুদ্ধে নয়। হ্যাঁ, উনি বলেছেন যে উনি শুধুমাত্র তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি এটাও বলেছেন, খুনি দুষ্কৃতীদের কোনো জাত ধর্ম হয় না। এটা হলো দ্বিতীয় এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ কৌশল। উনি ওর আক্রমণের লক্ষ্যটাকে খুব সচেতনভাবে ছোট করে আনছেন। আচ্ছা। আগে যেখানে ওর বক্তব্যকে পুরো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটা বার্তা হিসেবে দেখা হতো, এখন উনি সেই অভিযোগ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা তৈরি করছেন। তার মানে উনি বলছেন, ওন লড়াইটা মুসলিম পরিচয়ের বিরুদ্ধে নয়, লড়াইটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এই নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে। তার মানে কি এটা এক ধরনের ডগ হুইসেল পলিটিক্স? একদিকে নিজের কট্টর সমর্থকদের বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজন টানার চেষ্টা করছেন। কিছুটা সেরকমই, ভালো মুসলিম আর তৃণমূলের দুষ্কৃতী মুসলিম, এরকম একটা লাইন। এটা একটা পরীক্ষিত রাজনৈতিক কৌশল। একটা বড় জনগোষ্ঠীকে একবারে শত্রু হিসেবে চিহ্নিত না করে যদি তার মধ্যেকার একটা ছোট অংশকে টার্গেট করা যায়, তাহলে বাকিদের কাছে পৌঁছানোর একটা ক্ষীণ সুযোগ তৈরি হয়। উনি হয়তো সেই রাস্তাটাই খুলতে চাইছেন। স্বাভাবিকভাবেই এই চালের পর রাজনৈতিক ময়দানে প্রতিক্রিয়া তো আসবেই। তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তো এটাকে সরাসরি কটাক্ষ করেছেন। হ্যাঁ, ওর বক্তব্য শুভেন্দুর এই অবস্থান আসলে ব্যাক গিয়ার দেওয়া। আর বলেছেন, বিজেপি এখন খাদে পড়েছে। তৃণমূলের এই প্রতিক্রিয়াটা তো খুবই প্রত্যাশিত। তাদের রাজনৈতিক বয়ানে বিজেপির এই সুর নরম করাটা তাদের দুর্বলতারই লক্ষণ। লোকসভা নির্বাচনের পর বিজেপি হয়তো বুঝতে পারছে যে তাদের আগের কৌশল আর কাজ করছে না। ঠিক, তাই তারা এখন পিছু হটতে বাধ্য হচ্ছে। ব্যাক গিয়ার বা খাদে পড়া এই শব্দগুলো দিয়ে তৃণমূল ভোটারদের কাছে সেই বার্তাটাই দিতে চাইছে যে দেখুন, আমরা ওদের হারিয়ে দিয়েছি, তাই ওরা এখন সুর বদলাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে,
আমরা কি এটাকে শুধুই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত অবস্থান বদল হিসাবে দেখব, নাকি এর পেছনে দলের কোনো বৃহত্তর পরিকল্পনা থাকতে পারে? ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে না দেখে একটা বড় ছবির মধ্যে ফেলি, তাহলে একটা অন্য প্যাটার্ন কিন্তু চোখে পড়ে। যেমন ধরুন, বিজেপির রাজ্য নেতৃত্বেও তো একটা পরিবর্তনের হাওয়া বয়েছে। যেদিন শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিলেন, সেদিন ওর প্রথম দিনের বক্তব্য কিন্তু সংখ্যালঘুদের প্রতি বেশ নরম ছিল। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্যের ওই কথাটা আমার পরিষ্কার মনে আছে। উনি বলেছিলেন সংখ্যালঘুদের বুঝতে হবে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এটা বিজেপির একজন রাজ্য সভাপতির মুখ থেকে শোনাটা বেশ তাৎপর্যপূর্ণ ছিল। অবশ্যই, কারণ এতদিন ধরে বিজেপির বিরুদ্ধে মূল অভিযোগটাই তো ছিল এটা। শুধু তাই নয়, উনি দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল নিয়েও একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন। হ্যাঁ, যে দুটো মিছিল একসাথে যাবে। একদম। উনি বলেছিলেন, আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে হেঁটে যাবে। কোনো দাঙ্গা নয়, কোনো সংঘর্ষ নয়, কোনো বিভাজন নয়। এই কথাটা পশ্চিমবঙ্গের চিরাচরিত রাজনৈতিক বক্তব্যের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা যে বিজেপি এখন শুধু ভোটের রাজনীতি নয়, সামাজিক সহ অবস্থানের কথাও ভাবতে চাইছে। তাহলে কি আমরা বলতে পারি যে শুভেন্দু অধিকারী এখন যে লাইনে কথা বলছেন, তার ভিত্তিটা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার দিনেই তৈরি হয়ে গিয়েছিল? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই কিন্তু সেদিকেই ইঙ্গিত করছেন। তাদের মতে বিজেপির এই অবস্থান বদলের প্রক্রিয়াটা পর্দার আড়ালে বেশ কিছুদিন ধরেই চলছিল। আর শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য ছিল তার প্রথম প্রকাশ্য ইঙ্গিত। ঠিক। আর শুভেন্দু অধিকারীর বর্তমান মন্তব্য সেই ধারারই একটা কোণসাগিম্প। যেহেতু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে একজন, তার মুখ দিয়ে এই কথাগুলো আসায় বিষয়টি আরও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, এই যে একটা কৌশলগত পরিবর্তন, এর পেছনের আসল কারণটা কি হতে পারে? হঠাৎ করে কেন বিজেপি তাদের সংখ্যালঘু সংক্রান্ত নীতি নিয়ে এতটা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে? প্রতিবেদনটা কিন্তু হুমায়ুন কবিরের একটা মন্তব্যের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, হুমায়ুন কবিরের বিশ্লেষণটা বেশ সোজা সাপটা এবং বলা ভালো রূঢ় বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। কি বলেছেন উনি? ওর মতে বিজেপি এখন বুঝেছে কেবলমাত্র হিন্দু ভোট দিয়ে, যেখানে 37% সংখ্যালঘু রয়েছেন, তাদের কিছু শতাংশ ভোট না পেলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এটা একটা সরল পাটিগণিত। তার মানে এটা কোনো আদর্শগত পরিবর্তন নয়, এটা পুরোপুরি রাজনীতিক বাধ্যবাধকতা এবং ভোটের অঙ্ক। রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বোধগম্য হয়েছে। আচ্ছা, এর মানে হলো এই উপলব্ধিটা তাদের বই পড়ে আসেনি, এটা এসেছে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সম্ভবত পরপর কয়েকটি নির্বাচনে ধাক্কা খাওয়ার পর। তার মানে কি তারা এখন মুসলিম ভোট পাওয়ার আশা করছে, নাকি তাদের লক্ষ্যটা অন্য কিছু? আমার তো মনে হয় তাদের প্রথম লক্ষ্য মুসলিম ভোট পাওয়া নয়। হয়তো তাদের প্রথম লক্ষ্য হলো মুসলিম ভোটের বিজেপির বিরুদ্ধে একজোট হওয়াটাকে আটকানো। ও, ইন্টারেস্টিং। যদি তারা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ছোট অংশকেও বোঝাতে পারে যে বিজেপি তাদের মূল শত্রু নয়, তাহলেই কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে একটা চির ধরানো সম্ভব। এই নরম সুরটা হয়তো সেই কৌশলেরই অংশ। একদম। প্রতিবেদনের শেষে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়েও একটা নতুন রাজনৈতিক সমীকরণের কথা বলা হয়েছে। এই বিষয়টা কিভাবে এই পুরো কৌশলের সঙ্গে যুক্ত হতে পারে? এটা একটা অত্যন্ত আকর্ষণীয় দিক এবং সম্ভবত ভবিষ্যতে রাজনীতির একটা ইঙ্গিত। হুমায়ুন কবিরের এই প্রস্তাবিত মসজিদ প্রকল্পটি রাজ্যের রাজনীতিতে একটা নতুন ফ্যাক্টর হিসেবে উঠে আসছে। এই পরিস্থিতিতে যখন সংখ্যালঘু ভোট নিয়ে একটা নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন বিজেপি হয়তো চাইছে না যে তারা পুরোপুরি এই আলোচনার বাইরে থাকুক। মানে ওরা নিজেদের একেবারে খলনায়কের ভূমিকায় রাখতে চাইছে না। ঠিক তাই। শুভেন্দু অধিকারীর এই নরম সুর হয়তো সেই বৃহত্তর খেলারই একটা অংশ, যেখানে বিজেপি নিজেদের জন্য সামান্য হলেও কথা বলার জায়গা তৈরি করতে চাইছে। ভবিষ্যতের জন্য দরজাটা সামান্য হলেও খোলা রাখা আর কি। একদম। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিছক ব্যক্তিগত কোনো ব্যাখ্যা বা কথার কথা নয়। না, একেবারেই না। বরং এটা পশ্চিমবঙ্গের বিজেপির একটা বৃহত্তর এবং সুপরিকল্পিত কৌশলগত পরিবর্তনের অংশ হতে পারে। হ্যাঁ, যার লক্ষ্য হলো সংখ্যালঘু ভোটের প্রতি তাদের অ্যাপ্রোচকে নতুন করে সাজানো। এটা একটা ক্যালকুলেটেড পদক্ষেপ।
তিনি এমনভাবে কথাটা বলেছেন যাতে তার পুরনো সমর্থকরাও ক্ষুব্ধ না হন, আবার নতুনদের কাছে একটা আলোচনার দরজা খোলা যায়। ভোট পাই না বলে তিনি বাস্তবতাকে স্বীকার করেছেন, আর তৃণমূলের দুষ্কৃতি বলে অ্যাটাকের লক্ষ্যটাকেও নির্দিষ্ট করে দিয়েছেন। একই সাথে দুটো লক্ষ্য পূরণের চেষ্টা। ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর দুটো শব্দের অদলবদল। চায়না থেকে পায়নাতে সরে আসাটা একটা কত বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। হ্যাঁ, আর আমরা তৃণমূলের প্রতিক্রিয়া এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নরম সুরের সঙ্গে এর যোগসূত্রটাও খুঁজে পেলাম। পুরো বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সম্ভবত সংখ্যালঘু ভোট নিয়ে তাদের পুরনো কৌশল থেকে সরে এসে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছে। এতদিন যে ভোট ব্যাংকে তারা কেবল প্রতিপক্ষ হিসেবে দেখে এসেছে, এখন হয়তো সেই ভোট ব্যাংকের ভেতরেই ফাটল ধরানোর চেষ্টা শুরু করেছে। আর মূল টেকঅ্যাওয়ে হলো রাজনৈতিক নেতাদের বক্তব্যকে কখনো আক্ষরিক অর্থে বা বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। একদম, এগুলো প্রায়শই দলের বৃহত্তর কৌশলেরই প্রতিফলন। এখানে শব্দের চয়ন, সময়, প্রেক্ষাপট প্রত্যেকটাই একটা বড় ছবির অংশ। আর এই পুরো আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। হ্যাঁ, এই প্রতিবেদনে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের কথাও উল্লেখ করা হয়েছে। ভাবার বিষয় হলো, ভবিষ্যতে যদি এই ধরনের নতুন ধর্মীয় রাজনৈতিক প্রতীকী স্থাপনা সত্যিই পশ্চিমবঙ্গে তৈরি হয়, তাহলে তা রাজ্যের প্রধান দলগুলির রাজনৈতিক কৌশলকে কতটা প্রভাবিত করতে পারে। এর ফলে কি আমরা দেখব যে দলগুলো সংখ্যালঘুদের মন পেতে আরও নরম হবে, নাকি এটা আরও একটা নতুন বিভাজনের রাজনীতির জন্ম দেবে? এই প্রশ্নটা ভবিষ্যতের পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।